মুক্তিযুদ্ধের সময় জামাতে ইসলামীর ভূমিকা আসলে কি ছিল? গেল ৫৪ বছর ধরে এই প্রশ্নটি অজস্রবার উঠেছে। দলটির পক্ষ থেকে কখনো এড়িয়ে যাওয়া হতো, কখনো ঘুরিয়ে পেঁচিয়ে একটা উত্তর দেওয়ার চেষ্টা হতো। কিন্তু এবার স্পষ্ট করে জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলে দিলেন, শুধু ৭১ নয়, ৪৭ থেকে পর্যন্ত আমাদের দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকলে বিনা শর্তে ক্ষমা চায়। অনেকে প্রশংসা করছেন এই বক্তব্যের, অনেকে আবার রাজনীতিও খুঁজে পাচ্ছেন। আমরা আলাপে যাব, স্পষ্ট হব। আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে আছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মোহাম্মদ আব্দুল সালাম এবং আছেন বাংলাদেশ জামাত ইসলামীর ইউরোপ শাখার মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং শোটা করতে চাই ব্যারিস্টার আবু বকর মোল্লা আপনাকে দিয়ে। প্রথমত, আজকে আমরা দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে অনেকেই জামাত ইসলামীর আমিরের এই বক্তব্যের প্রশংসা করছেন। অনেকে বলছেন আসলে এটা খুব শক্ত একটা স্টেটমেন্ট তার জায়গা থেকে তিনি দিলেন। আমি শুধু মূল আলাপে যাওয়ার আগে একটা বিষয় স্পষ্ট হতে চাই। এই বক্তব্যটা কি শুধু জামাত ইসলামীর আমিরের ব্যক্তিগত বক্তব্য, নাকি দল হিসেবে জামাত ইসলামীর বক্তব্য এটা? ধন্যবাদ। উনি জামাত ইসলামীর আমির। উনি যখন কোনো কথা বলেন, উনি আর ব্যক্তিগত অবস্থান থেকে কথা বলেন না। আচ্ছা, এইটা দলীয় চেয়ার প্রধান হিসেবেই কথা বলেন। সুতরাং ওনার বক্তব্যটা জামাতের বক্তব্য। চমৎকার। এটা অনেক বড় একটা কনফিউশন হলো। এবার একটু বলবেন, জামাত ইসলামীতে যারা আছেন সিনিয়র বা যারা এখন নতুন সংগঠনে যুক্ত হলেন, তারা প্রত্যেকে এই বক্তব্যটা, এই স্টেটমেন্টটা ফিল করছেন কিনা যে আসলে এই মুক্তিযুদ্ধের সময় যদি কেউ কষ্ট পেয়ে থাকে তাহলে নিঃশর্ত ক্ষমা চায়? ফিলটা হচ্ছে কিনা আসলে? অবশ্যই। দেখুন, জামাত ইসলামী 1971 এর ব্যাপারে, তৎকালীন জামাত ইসলামী, এটা তো নতুন জামাত ইসলামী, ফর্মড ইন 1979। নতুন এই জামাত ইসলামীর ধারাবাহিকতায় ডক্টর শফিক আমির হয়েছেন। ওনার নেতৃত্বে বর্তমান যে জামাত ইসলামীর সকল পর্যায়ের নেতাকর্মী মনে করেন ৭১ ইস্যুতে আমাদের অবস্থানটি অত্যন্ত ক্লিয়ার হওয়া প্রয়োজন। আমাদের অবস্থানটি কি ছিল? আমরা মনে করি 1971 আমরা অ্যাড্রেস করা উচিত। কিন্তু যে অভিযোগটি করা হয়, জামাত ইসলামী গণহত্যা করেছে, নারী ধর্ষণ করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, এটি তো একটি আমি বলবো এটি এক ধরনের রেটরিক উইদাউট এনি এভিডেন্স এন্ড প্রমাণ। এটি কোথাও প্রমাণিত হয়নি। 1974 সনে ট্রাইপার্টি এগ্রিমেন্টের মাধ্যমে, যেখানে ডক্টর কামাল হোসেন বাংলাদেশের পক্ষ থেকে এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী চিহ্নিত যুদ্ধাপরাধীদেরকে যাদেরকে আইডেন্টিফাই করা হয়েছিল, ট্রাইপার্টি অ্যাক্ট 1974 এর মাধ্যমে 1000 জন পাকিস্তানি যুদ্ধাপরাধীদেরকে প্রাথমিকভাবে আইডেন্টিফাই করা হয়েছিল। এর মধ্য থেকে 195 জনদেরকে বিচার করার কথা বলা হয়েছিল। কেন? তারা অপরাধ করেছে। কি অপরাধ করেছে? ওয়ার ক্রাইম করেছে। কি অপরাধ করেছে? গণহত্যা করেছে, মানবতা বিরুদ্ধে অপরাধ করেছে, হত্যা করেছে, ধর্ষণ করেছে। সুতরাং এই অপরাধের জন্য তাদেরকে আইডেন্টিফাই করা হয়। জামাত ইসলামীর কোন নেতাকে এই অপরাধগুলোর জন্য আইডেন্টিফাই করা হয়নি। কিন্তু জামাত ইসলামীর আমির যে কথাটি বলছেন যে আমরা যেহেতু তৎকালীন জামাত ইসলামী অখণ্ড পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল এবং নট যে ক্রাইম কমিটেড অ্যাজ একিউজড বাই দ্য পাকিস্তানি প্রিজনার্স অফ ওয়ার্স, তাদের অপরাধের দায়িত্ব জামাত ইসলামী নিচ্ছে না এবং আমরা নেব না। এর জন্য আমরা ক্ষমা চাচ্ছি না। ইট ইজ অন দেম, ইট ইজ নট আস। বাট আমাদের যে জিনিসটি যাদের কাছে অ্যাড্রেস করতে হবে, জামাত আমির যে জিনিসটির দৃষ্টি আকর্ষণ করেছেন, সেটা হচ্ছে যে তৎকালীন জামাত ইসলামী ইউনাইটেড পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিলেন। এটি তো বাংলাদেশের জনগণের ফিলিংসকে আঘাত করে, এটি বাংলাদেশের জনগণকে এইভাবে, যদি আপনার অনুমতি নেই, আমি এই অংশটা এইভাবে রিপ্রেজেন্ট করি যে মুক্তিযুদ্ধের সময়কার যে জামাতে ইসলামীর মোটিভেশন, দর্শন, সেটা এখনকার জামাতে ইসলামী ধারণ করছে না। দেখুন, পলিটিক্যাল অবস্থানটা বর্তমান বাস্তবতায় অনেকেই কিন্তু আহত যে জামাত ইসলামী একটি মেজর পলিটিক্যাল পার্টি। এখন 1971 এর পক্ষে তৎকালীন জামাত ইসলামী অবস্থান নিতে পারে নাই। সুতরাং বর্তমান জামাত ইসলামী এবং এই জেনারেশনের আমির এবং সংগঠন, তারা মনে করছে যে এটি আহত করেছে বাংলাদেশের জনগণকে। সুতরাং এর জন্য জামাত আমির যে কথাটি বলেছেন যে 47 থেকে শুরু করে আজ পর্যন্ত সকল অপরাধের জন্য, কষ্টের জন্য নিঃশর্ত বাংলাদেশের জনগণের কাছে উনি ক্ষমা চেয়েছেন, বাট নট পাকিস্তানি বাহিনীর অপরাধের জন্য। পরিষ্কার। আমি নিশ্চয়ই পরবর্তীতে আরও কয়েকটা ছোট ছোট বিষয়টি জানার চেষ্টা করবো। যেমন অনেকেই বলছিলেন যে এক্ষেত্রে যদি শব্দটা কেন আসবে, যে যদি কষ্ট পেয়ে থাকেন, অর্থাৎ ব্যাপারটা তো একদম লাউড অ্যান্ড ক্লিয়ার হওয়া উচিত ছিল। আমি এটা নিয়ে একটু পরে আপনার কাছে আসবো। তার আগে আমি একটু মোহাম্মদ আব্দুল সালাম আপনার কাছে আসতে চাই।
আমি যখন আপনার সঙ্গে কথা বলছি তখন আপনি শুধুমাত্র বিএনপি চেয়ারপারসনের একজন উপদেষ্টাই নন, আপনি একজন মুক্তিযোদ্ধা। আমরা তো মুক্তিযোদ্ধা নিয়ে পড়াশোনা করেছি, গবেষণা করেছি, কিন্তু আপনি রণাঙ্গনে ছিলেন। আপনি অনেক রাজাকারদের শাস্তি দিয়েছেন এবং আপনাদের যে টিমটা ছিল সেই টিমটা শত্রুদের ঘাটিকে উড়িয়ে দিয়েছেন। 54টা বছর পর এরকম একটা স্টেটমেন্ট যখন জামাতের আমির দিলেন, মুক্তিযোদ্ধা হিসেবে আগে আপনার পর্যবেক্ষণটা জানতে চাই আপনার জায়গা থেকে, তারপর অন্য আলাপে যাব। জি। আপনাকে ধন্যবাদ, অবশ্য আলোচনাকে ধন্যবাদ জানাই। শুনেন, এটা হলো যে প্রতীর্থ প্রশ্ন নয়, এখানে বিষয়টা হলো যে তৎকালীন স্বাধীনতা যুদ্ধকালীন জামাতের যে পারফরমেন্স ছিল, জামাতের যে ভূমিকা ছিল, সেটা অবশ্যই যুদ্ধ অপরাধীদের যে মানে ব্যাখ্যা, সেই ব্যাখ্যায় সামিল হয় এবং সেই কারণে স্বাভাবিকভাবেই আজকে সেই দলটার উপরে শুধু ব্যক্তি, সেই দলটাও কিন্তু স্বাধীনতার পরে সেই যেমনি আজকে আওয়ামী লীগকে আমরা যে জন্য বলছি যে আওয়ামী লীগ এক গণহত্যা করেছে, অর্থাৎ গণহত্যা কি শেখ হাসিনা করছে না আওয়ামী লীগ করছে, অর্থাৎ শেখ হাসিনাকে আওয়ামী লীগের সমানের এবং সেই হিসাবেই কিন্তু তাকে আবার তার দলকে আজকে মানুষের সামনে আমরা উপস্থাপন করছি। আজকে ইতিহাস তো বিকৃতি করা যাবে না, ইতিহাসকে পাল্টানো যাবে না। আমি যে জামাতের আমির যে দুঃখ প্রকাশ করেছেন বা ক্ষমা চেয়েছেন, এটা ভালো, এটা জাতির কাজ। কারণ মানুষ ভুল করতেই পারে, অপরাধ করতে পারে। আল্লাহ বলেছেন যে মানুষ ভুল করবে, মানুষ অপরাধ করবে, তারপরে আমার কাছে এসে ক্ষমা চাইলে আমি তাকে ক্ষমা করে দেবো। কাজেই তারা ভুল করছে, সেটা যদি নিঃশর্ত তারা ক্ষমা চায়, তাহলে তো সে বাঙালিরা কিন্তু অনেক ক্ষমাশীল, তারা কিন্তু অল্পতেই সবকিছু ভুলে যায়। কাজেই সেই কারণে অনেক অপরাধ, অনেক কিছু হয়েছে, কিন্তু তারপরে যদি তারা দলের পক্ষ থেকে সেটা ক্ষমা চায়, আমি তো সেই ক্ষমার মধ্যে দিয়ে মহানুভবতা দেখি, সেটার মধ্যে দিয়ে অন্তত আমি মানে ভুল বা মিথ্যা কিছু দেখি না। কাজে সত্যটাকে স্বীকার করে নেওয়াটাই আমার মনে হয় সাহসের পরিচয় এবং ইমানদারদের পরিচয়। ব্যারিস্টার আবু বকর মোল্লা, যদি আপনি একটু যুক্ত করেন, মানে প্রথমত ঠিক এভাবেই অনেকে বলছিলেন যে এটা অনেক শক্ত একটা কথা জামাত ইসলামী আমির বলেছেন তার জায়গা থেকে, এবং তিনি প্রশংসিত হচ্ছেন বটে। সাথে বেশ কিছু প্রশ্ন এসেছে, ক্ষমা যদি চাইতেই হয় তাহলে নির্বাচনের ঠিক 3 মাস আগে এসে কেন? এটা কি নির্বাচনের একটা মানে জনপ্রিয়তা তৈরি হওয়ার একটা কৌশল, নাকি পুরনো ট্যাবু ভেঙে নির্বাচনে একটু এগিয়ে থাকার একটা পরিকল্পনা? এটা সাধারণ মানুষের প্রশ্ন, আপনি যদি একটু পরিষ্কার করেন। আবু বকর মোল্লা, এটা তো কৌশল, অবশ্যই আমি আপনার কাছে আসবো, অবশ্যই। হ্যাঁ, মোহাম্মদ আব্দুল সালাম, আপনার কাছে আসবো। আমি এই প্রশ্নটা ব্যারিস্টার আবু বকর মোল্লা আপনার কাছে জানতে চাই, তারপর আমি এটা কথা বলবো। জি, ব্যারিস্টার আবু বকর মোল্লা, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি, অবশ্যই শুনতে পাচ্ছি। জি হ্যাঁ, মানে আমি যেটা জানতে চাইছিলাম যে জামাত ইসলামী আমিরের যে বক্তব্যটা, সেটা তো অনেক মহলে প্রশংসিত হচ্ছে, সাথে অনেকে এই সন্দেহটাও করছেন যে ক্ষমা যদি চাইতে হয় নির্বাচনের 3 মাস আগে এসে কেন? মানে এটা কি নির্বাচনে পুরনো ট্যাবু ভেঙে একটু এগিয়ে থাকার জন্য একটা চেষ্টা কিনা বা একটা কৌশল কিনা? জি, ধরুন, দেখুন, আপনি যদি আমেরিকাতে আমিরে জামাতের বক্তব্যটা দেখেন, ওনাকে কিন্তু প্রশ্ন করা হয়েছিল সাংবাদিকদের পক্ষ থেকে। উনি প্রশ্নের সময় কিন্তু এই জবাবটি দিয়েছেন। এরপরে উনি আরো বলেছেন আরো পূর্বে 2 বার ক্ষমা চেয়েছে, মোট 3 বার জামাত ইসলামী ক্ষমা চেয়েছে। উনি পুরনো ক্ষমাটিকে আবার স্পষ্ট করেই উনি বললেন এটি নির্বাচনের সাথে সম্পর্কিত নয়, এবং প্রশ্নের পরে উনি কিন্তু এই কথাটি বলেছেন। আপনি মনে থাকবার কথা, উনি জামাতের আমির হওয়ার পর, এদেশে বিপ্লবের পরে জামাত ইসলামের আমির কিন্তু একই কথা বলেছিলেন যে আমরা 47 থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা যদি কোনো অপরাধ করে থাকি আমরা আপনাদের কাছে ক্ষমা চাই। এখন বলেছেন, আবারও বলেছেন স্পষ্ট করে, আমরা 47 থেকে শুরু করে 71 পর্যন্ত এখন পর্যন্ত কোনো অপরাধ করে থাকলে নিঃশর্তভাবে ক্ষমা চাই। এটি নির্বাচনের ভোট পাওয়ার জন্য, জনগণের সমর্থন পাওয়ার জন্য নয়। জাতি হিসাবে 71 আমাদের একটি বড় বিষয়। 71কে আমরা বাংলাদেশের সকল মানুষ ধারণ করতে হবে, এবং জামাত আমির এবং জামাত এটা ধারণ করে। বর্তমান জামাত ইসলামী মনে করে, মানে আমি যতটুকু আসলে মানে এই খবর করতে গিয়ে, প্রতিবেদন তৈরি করতে গিয়ে দেখেছি, ক্ষমা শব্দটা বোধহয় আগে প্রয়োগ করা হয়নি। এর আগে যতটুকু বলা হচ্ছিল নতুন রাজনীতি করবে জামাত, আপনারা আস্থা রাখুন,
নারীদের প্রতি আসলে যে ধরনের পুরনো ট্যাবু ছিল সেটা থাকবে না, নানা কিছু, কিন্তু ক্ষমা শব্দটা বোধহয় এরকম প্রথম না আমরা না না শুনলাম। না আমি আই আচ্ছা আই রেসপেক্টফুলি ডিফার উইথ ইউ। আমি আচ্ছা ক্ষমা শব্দটা আগে উল্লেখ করেছি। আচ্ছা, আমি তাহলে এখান থেকে একটু মোহাম্মদ আব্দুল সালাম আপনার কাছে আসি। মানে প্রথমত যেটা নিয়ে শুরু করছিলাম যে এই সময়ে এসে প্রশংসিত একটা বক্তব্য, কিন্তু নির্বাচনের 3 মাস আগে এসে একটা প্রশ্ন তো আসেই যে এটা কি একটা কৌশল কিনা, এবং আপনার জায়গা থেকে রাজনীতিবিদ হিসেবে আপনি বক্তব্যের মধ্যে অন্য কিছু পাচ্ছেন কিনা। না, ক্ষমা চাওয়া তো ছেড়ে, যদি এই ক্ষমাটা আরো আগে চাইতো তাহলে কিন্তু অনেক সমস্যা। জামাত দীর্ঘদিন কিন্তু বিএনপির সাথে একজোট ছিল, তখন কিন্তু বিএনপির এই জামাতকে কাঁধে নিতে যায় অনেক দুর্নাম আমাদেরকে সহ্য করতে হচ্ছে। এবং সেই সময় এই যুদ্ধ অপরাধীর ওই সময় আমাকেও কিন্তু অনেক কঠিন পরিস্থিতি পার করতে হয়েছে। আমি যে মুক্তিযুদ্ধের ইতিহাস বা মুক্তিযোদ্ধাদের বয়ান সেগুলোর মধ্যে আছে যে সেই সময় অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার মতো অবস্থা ছিল যে যুদ্ধ অপরাধীদের ট্রাইব্যুনালে সাক্ষী দেওয়ার জন্য। কিন্তু যেহেতু একসাথে জোট করি, সেই সময় আমার নেত্রী প্রধানমন্ত্রী, সেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছে, তুমি যদি এই সময় যাও সাক্ষী দিতে তাহলে তো আমার জোটের জন্য ক্ষতি হবে। তা আমরা কিন্তু সেই পরিস্থিতির সম্মুখীন হয়েছি, কিন্তু জামাতকে কিন্তু সেই সময় অন্তত যেহেতু আমাদের সাথে জোটে আছে আমরা ছেড়ে দেইনি। সেই সময় যদি সাহসিকতার সাথে তারা সেই যুদ্ধ অপরাধ যারা করেছে তাদের দায় স্বীকার করে তারা যদি ক্ষমাটা চাইতেন তাহলে কিন্তু এই অবস্থাটা হতো না। তা আমি এই কারণে বলবো যে এটা অবশ্যই তাদের বর্তমান একটা নির্বাচনী বৈতরণী পার হওয়ার অবশ্যই একটাই কারণ। দেখছেন আপনি যেটা আজকে জামাতের ম্যানিফেস্টো বা জামাতের কোনো কিছুর মধ্যে দিয়ে আমার মনে হয় যেটা আপনি জায়েজ করতে পারবেন না যে তারা হিন্দুদেরকে তাদের দলে ভিড়াচ্ছে বা তাদেরকে সদস্য পদ দেওয়ার কথা বলতেছে। কোন হিন্দু কি জামাতের সেক্রেটারি জেনারেল বা আমির হতে পারবে বা তাদের সুরা পরিষদে যেতে পারবে? কাজে এই যে এগুলো হলো যাতে নির্বাচনী বৈতরণী পার হওয়ার মধ্যে একটা, যেমনি আমরা দেখেছি শেখ হাসিনা যতই ধর্ম নিরপেক্ষতার কথা বলুক, কিন্তু আমরা দেখেছি প্রথম যখন 96 এর নির্বাচনে আসে সে কিন্তু মাথায় বেঁধে কিন্তু তারপরে সেই সময় নির্বাচনে এসে এমন নৌকার মালিক তুই আল্লাহ সেই স্লোগানও তাদেরকে দিতে হয়েছে। কাজে এটা তো অবশ্যই বলবো যে এটা একটা নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্যই তারা আজকের এই সময় এসে তারা এটা বলছে। তারপরেও বলবো একে শেষে এসে হলেও যে তাদের অপরাধের জন্য তাদের ভুলের জন্য যে তাদের দলের বর্তমান আমির যে ক্ষমা চেয়েছে সেটা তো অবশ্যই একটা ভালো দিক। জি, ব্যারিস্টার আবু বকর মোল্লা, যদি আপনি একটু যুক্ত করেন, মানে আজকের এই দিনের পর হয়তো সবাই চিন্তাও করবে যে জামাত ইসলামীর রাজনীতির মধ্যেও একটা পরিবর্তন আসবে। সেই পরিবর্তনটা আমরা দেখব কিনা, যে অভিযোগ বা যেই বক্তব্যটা বিভিন্ন সময় শোনা যায় যে সংখ্যালঘু বা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি জামাতের যে নজরটা, যেই পর্যবেক্ষণটা, সেটা আসলে একটু বৈষম্যমূলক। অর্থাৎ আপনাদের এই সংগঠনের মধ্যে অন্যান্য ধর্মাবলম্বীরা খুব একটা জায়গা পায় না, খুব একটা ভালো সুবিধা করতে পারে না। এই যুক্তিকেই বা কিভাবে খণ্ডন করবেন? দেখুন, ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাইনরিটি কমিউনিটির লোকজনদেরকে নিয়ে নির্বাচন করেছে, রাজশাহীতে করেছে, চিটাগাঙ্গায় করেছে। অর্থাৎ জামাত আমির যে কথাটি বলেছিলেন, আপনাদের মনে থাকার কথা, জামাত আমির যখন লন্ডনে পূর্বে ভিজিট করেছিলেন তখন বিভিন্ন স্টেক হোল্ডার্সদের সাথে মিটিংয়ে এবং মিডিয়ার সাথে মিটিংয়ে স্পষ্ট করেছিলেন, উই আর নট গোয়িং টু ডিভাইড দ্য কান্ট্রি বেসড অন রিলিজন, বিলিফ অ্যান্ড সেক্স। এখন জামাত আমিরের কথা হলো বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক সমান মর্যাদা পাওয়ার যোগ্য। হ্যাঁ, আমরা পলিটিক্স করি, আমাদের দলের নিজস্ব কিন্তু কিছু পলিসি রয়েছে, কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমরা প্রত্যেকটা নাগরিককে সমানভাবে ট্রিট করব। জামাত ইসলামী রাজনীতির ক্ষেত্রে হিন্দু নাগরিকদেরকে আমরা যেমন রাষ্ট্রের প্রথম শ্রেণীর নাগরিক, রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা ভোগ করি, তারাও রাষ্ট্রের সকল ক্ষেত্রে এবং রাজনীতিতে সমান সুযোগ সুবিধা ভোগ করতে পারবে। এবং এইটার ম্যানিফেস্টেশন আপনারা দেখতে পারবেন আগামী নির্বাচনে জামাত ইসলামী মাইনরিটি কমিউনিটির প্রতি কি দৃষ্টিভঙ্গি পোষণ করে, এবং নির্বাচনের পরে জামাত ইসলামী মাইনরিটি কমিউনিটিকে এবং যারা উপজাতি এবং যারা ধরেন ফিমেল সেক্টরস, তারা জামাত ইসলামী রাজনীতিতে কি ধরনের অবস্থান পায় সেটি স্পষ্ট হবে ইলেকশনের সময় এবং ইলেকশনের পর।
আমরা আমরা এবং যখন এই ব্যাপারে জামাত ইসলামী কমিটেড, জামাত ইসলামের আমির যে কথাটি বলেছেন, হ্যাঁ ধর্মের ভিত্তিতে দেখুন এবং একটা লিঙ্গ বিষয় একটু বৈষম্যের ভিত্তিতে একটু আমরা বলি, ব্যারিস্টার আবু বকর নাগরিকদের মোল্লা। অধিকারকে, রাষ্ট্রকে, হ্যাঁ। রাজনীতিকে পৃথক করব না। হ্যাঁ, জনাব ব্যারিস্টার আবু বকর মোল্লা, একটা বিষয় নিশ্চয়ই আপনি দেখেছেন যে বিএনপি নিয়ে যখন আমরা কথা বলি, বিএনপির ভেতরে এই দলটির মধ্যে প্রচুর মুক্তিযোদ্ধা আছেন এবং তারা অনেকেই স্পষ্ট করে বলেন মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান আমাদের যে ক্ষতিটা করে গেছে আমরা তার ক্ষতিপূরণ চাই। আপনারা তো আপনাদের দিক থেকে ক্ষমা চেয়েছেন, ক্ষতিপূরণের দাবিটা কি তুলবেন পাকিস্তানের কাছে? দেখুন, মুক্তিযোদ্ধা কিন্তু জামাত ইসলামী তো অনেক আছে, জি। শুধুমাত্র বিএনপিতে আছে তা নয়, জামাত ইসলামী তো অনেক আছে। এইটা কিন্তু একটা লিগ্যাল ম্যাটার যে 1974 এর অ্যাক্টের মাধ্যমে যখন পাকিস্তানি আইডেন্টিফাইড যুদ্ধাপরাধীদেরকে পাকিস্তানের হাতে হ্যান্ডওভার করা হয়, তখন কিন্তু ট্রাই পার্টি অ্যাক্টে একটা কথা ছিল যে তারা পাকিস্তানে এই মানে সাজা মানে যারা অভিযুক্ত যুদ্ধাপরাধীদেরকে ফেরত নিয়ে বিচার করবে, তারা কিন্তু সেটি করেনি এবং আওয়ামী লীগের পক্ষ থেকেও কিন্তু সে দাবিটি তোলা হয়নি। আমি মনে করি যেই কথাটি আইনে ছিল সেটি এখনো ভ্যালিড। বাংলাদেশের তরফ থেকে এই ব্যাপারটি যে পাকিস্তান কেন করেনি, সরকারিভাবে এই ব্যাপারে মানে আইনটা যেন তারা অনুসরণ করে সরকারিভাবে কথা বলা উচিত। এটি শুধু কোনো ব্যক্তির ব্যাপার নয়, সেটি বিএনপির ব্যাপার নয়, সেটি জামাতের ব্যাপার নয়, আওয়ামী লীগের আমি আসলে রাজনীতির জামাতের ব্যাপার নয়, অবস্থানটা জানতে সেটি চাচ্ছি, মানে আইনের সরকারের ব্যাপার, পক্ষ থেকে এটা রাষ্ট্রের ব্যাপার, বলা তো হবে, রাষ্ট্রের পক্ষ থেকে। জি, সরকারের পক্ষ থেকে ডেফিনেটলি এটা সরকারের পক্ষ থেকে বলা হবে, কারণ এটা সরকারেরই একটা স্টেটমেন্ট হওয়া উচিত। কিন্তু দলগুলোর তো একটা মতাদর্শ থাকে, একটা দর্শন থাকে, একটা অবস্থান থাকে। সেই জায়গা থেকে আসলে জানতে চাইছিলাম যে পাকিস্তানের কাছে ক্ষতিপূরণ চাওয়ার ব্যাপারে জামাতের অবস্থানটা কি হবে। এবং আপনি অনেকটাই স্পষ্ট করেছেন। আমি একটু মোহাম্মদ আব্দুল সালাম আপনার কাছে আসতে চাই, আপনার জায়গা থেকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে আর কি প্রত্যাশা করেন জামাত ইসলামীর কাছ থেকে? একটা তো হলো ক্ষমা চেয়েছে, আর কি? আব্দুল সালাম জি। শোনেন, এখানে জামাতের কাছে কি প্রত্যাশা করে সেটা তো জামাত বলবে। আমাদের কথা হলো যে জি, বলুন, শুনছি। হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আপনি আবার কিছু বলছিলেন? না না, আমি কিছু বলছিলাম না, আপনি বলছিলেন, আমি শুনছিলাম। জি। জামাতের কাছে কি প্রত্যাশা করবে সেটা তো জামাত বলবে বা জনগণ দেখবে। কিন্তু কথাটা হলো যে এখন দেখেন যে নির্বাচনটা আসছে এবং বহু প্রত্যাশিত নির্বাচন, দীর্ঘ 15-17 বছর ধরে আজকে জাতির গণতন্ত্রের বাইরে একটা আগস্টের এই তত্ত্বাবধানের মধ্য দিয়ে জাতি আশা করছে যে যত তাড়াতাড়ি আমরা দ্রুত একটা গণতান্ত্রিক ব্যবস্থা আমরা ফিরে যেতে পারি। আজকে যেহেতু একটা নির্বাচিত পার্লামেন্ট হচ্ছে না, সেই কারণে আমার আজকে যে আলোচক আছেন উনি ব্যারিস্টার সাহেব, উনি ইউকেতে থাকেন, উনি আরো আমার চেয়ে ভালো জানবেন যে বিদেশি কোনো ইনভেস্টমেন্ট আমার দেশে হচ্ছে না। আজকে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, আজকে পররাষ্ট্রনীতি সেইভাবে আজকে এই সরকার কোনোভাবে দাঁড়ায় সাহসের সাথে কিছু বলতে পারছে না। কাজে যখন একটি নির্বাচিত পার্লামেন্ট দরকার, আবার নির্বাচিত পার্লামেন্ট ছাড়া যখন কোনো কিছু সম্ভব না, সেই জায়গায় জামাত একদিক দিয়ে তারা 2 দিন আগে স্বাক্ষর করে আসলো, আবার পরের দিন তারা আবার আন্দোলনের কর্মসূচি দিল। অর্থাৎ জনগণকে বিভ্রান্ত না করাই উচিত, জনগণকে একটা টেনশনে না রাখাই উচিত। ওনাদের এই ভূমিকার জন্য আজকে আবার মানুষের মধ্যে একটা প্রশ্ন আসতেছে, নির্বাচন কি হবে? ফেব্রুয়ারি থেকে নির্বাচন হবে, আবার পিছিয়ে যাবে। পিছিয়ে গেলে অবস্থাটা কি হবে, দেশটার অবস্থা কি হবে? অর্থাৎ ওনারা যদি এখানে খালি দলের কর্মসূচি দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চান, একদিক দিয়ে ওনারা প্রায় 6 মাস আগে নির্বাচনে নেমে গেছেন। আমরাও যে জায়গায় প্রত্যেকটা সিটে আমরা এখন পর্যন্ত প্রার্থী চূড়ান্ত করতে পারিনি, ওরা কয়েক মাস আগে প্রার্থী নির্বাচিত চূড়ান্ত করে তারা অলরেডি নির্বাচন করতেছে, ডোর টু ডোর যাচ্ছে। আবার আবার ফিল্ডে তারা বলতেছে যে আজকে পিআর না হলে তারা এটা হবে না, আজকে গণভোট না হলে এটা হবে না। অর্থাৎ এই যে আমরা বুঝতে পারছি আসলে যেগুলো নিয়ে কথা বলছিলেন এগুলো আমরা আলাদা করে তো কথা বলেছি। মোটা দাগে আপনি যে প্রত্যাশার কথাটা বললেন যে দল হিসেবে জামাত ইসলামী এতদিন ধরে যে রাজনীতিগুলো করতো সেই জায়গা থেকে পরিবর্তন হবে এবং সেই প্রত্যাশাটা হয়তো মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হিসেবে সবারই থাকবে। অনেক ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য, বেশ কিছু বিষয় আসলে স্পষ্ট হলো। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম এবং একই সঙ্গে ছিলেন জামাত ইসলামীর পক্ষ থেকে ইউকে শাখার পক্ষ থেকে আমাদের অতিথি অ্যাডভোকেট ব্যারিস্টার মোল্লা, এবং আমরা মূলত কথা বলছিলাম জামাত ইসলামের আমিরের বক্তব্য নিয়ে। এবং এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। ৭১-এর সাথে থাকুন।